সেই জন্য হয়তো অনেক কিছু করা যায় না। জুয়ার ক্ষেত্রেও একই বিষয়, আগে আইনি ভিত্তিটা দুর্বল ছিল, জুয়ার বিরুদ্ধে তেমন কার্যকর কোনো ব্যবস্থা করা হয়নি। আরো অন্যান্য যেগুলো আছে চাঁদাবাজি সহ অন্যান্য এই আইনগুলো আমরা সংস্কার করার চেষ্টা করতেছি। কারণ এখন পেনাল কোডের অধীনে যেটা এক্সটর্শনের জন্য পানিশমেন্ট আছে সেটা বিধানগুলো নিয়ে আরো কিছু পরিবর্তন আনা যায় কিনা সেই বিধানগুলোতে সেটা আমরা চেষ্টা করব। কারণ এখন যারা চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা যদি মামলা না করে তাহলে সেই মামলাটা অন্য কেউ সরকার পক্ষ বা পুলিশ করতে পারে না। তো এইটা একটু আইনগত ভিত্তি আমাদেরকে রচনা করতে হবে। আমরা আশা করি জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবো। যে জনপ্রত্যাশা অনুযায়ী আমরা আইনগুলো সংস্কার করছি এবং সমাজে আসলে দরকারও আছে যে মাদক মুক্ত, জুয়া মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে গেলে শক্তিশালী আইনি ভিত্তি যেমন দরকার, আমাদের ভিতরে সেরকম মানসিক পরিবর্তনও আমাদের আনতে হবে, সোশ্যাল মোটিভেশনটা করতে হবে। এই সোশ্যাল মোটিভেশনের কাজটা আপনারা জনসচেতনতা সৃষ্টি করেন যাতে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি এবং এই দেশের ভবিষ্যৎ এই যুব সমাজ তাদেরকে অবশ্যই আমাদেরকে সুস্থ সবল এবং মানসিকভাবে শক্তিশালী করতে হবে। এটা কোনো স্পেসিফিক ঘটনায় যদি কোনো আপত্তি থাকে আমরা তদন্ত করব। আপনি আমাদেরকে এটা লিখিত দিবেন, আমি একটা আলাদা তদন্ত ব্যবস্থা এর আগে পুলিশদেরকে পুরস্কার দিয়েছেন, আজকে অনুষ্ঠান ছিল। আমি আশা করবো যে আগামী অনুষ্ঠান যখন হবে তখন যেগুলো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই সময় এগুলোর জন্য আমরা একটা তালিকা পাই। পুরস্কার পেয়েছেন 10 জন, কিন্তু এর মধ্যে আমরা তিরস্কৃত করেছি 20 জনকে। অনেকে চাকরিচ্যুত হয়েছে সেই তালিকাটা আপনারা পান। এবং যে সমস্ত বিষয়ে মামলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে সেটাও পত্রিকায় আসতেছে। যারা পেশাদারিত্ব বজায় রাখতে পারেনি সেরকম কিছু কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। যেমন চট্টগ্রামে একজন ক্রিকেটারকে হেনস্থা করা হয়েছিল, তার সাথে সাথে আমরা পুরস্কৃত যেমন করছি তিরস্কৃত করতেও আমরা প্রচুর করছি না। এটা আপনাদের সংবাদ মাধ্যমে তো প্রকাশিত হচ্ছেই। আমরা মনে করি এটা আরো ভালো হবে, ভালো হচ্ছে। কিন্তু গতকালকে দেখলাম যে বিএনপি পরিচয় দিয়ে 3 জন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে তেজগাঁওয়ের একটি হোটেলে। তারা নাস্তা করতে গিয়েছিল সেই সময়, এবং প্রায় 1-1.5 ঘন্টা সে হোটেলে তারা একটা মবের শিকার হয়েছে। এই ঘটনাটা আমার নজরে আসেনি, আপনারা যদি দেখিতে দেন আমি এখনই তদন্তের ব্যবস্থা করি। আমার নজরে গতকালকের ঘটনা, আপনার একটা লিখিত আমাকে একটা কাগজ দেন, একটা কমপ্লেন দেন, আমি এখনই তদন্তের ব্যবস্থা করি। তালিকা করা হয়েছে, তো সেই তালিকার পরে বেশ কিছু অভিযোগ এসেছে যে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে 1400 আপ হয়ে যেতে পারে শহীদের সংখ্যা। এটা আমি জাতীয় সংসদে আমার বক্তব্যে বলেছি, যারা জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400-র মতো শহীদ এর তালিকা তারা পেয়েছেন, পুলিশ পেয়েছেন, কিন্তু আমাদের জানা মতে সেটা 2000-এর বেশি হতে পারে। কিন্তু ওই যে স্বৈরাচারী আমলের শেষ দিকে, পতনের আগে, তারা হাসপাতাল থেকে নথিপত্র গায়েব করে দিয়েছে, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে দেয় নাই, অনেক ক্ষেত্রে লাশ গুম করে ফেলেছে, অনেক ক্ষেত্রে ব্যবহারিক হিসেবে দাফন করেছে। এখন আত্মীয় স্বজনরা শহীদের লাশ খুঁজে বেড়ায়, খবর খুঁজে বেড়ায়, আমরা দিতে পারি না। সেই বক্তব্য আমি দিয়েছি। এখন যেহেতু ডিএনএ টেস্টের মাধ্যমে এই যেগুলো কবর খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, গণকবরের মতো, সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি এটা উদ্ঘাটিত হয় তখন স্বাভাবিকভাবে শহীদের সংখ্যা বাড়বে এবং ডকুমেন্টেড হতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে তালিকাটা করা হয়েছে এক্সাক্ট সংখ্যাটা আমার সামনে নেই, 800 কত জনের কথা বলেছিলাম, 843 জন না কত জনের কথা বলেছিলাম। তো সেইটা ডকুমেন্টেড আছে, তাদেরকে শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, গ্যাজেট করা হয়েছে। আহতদেরও খ এবং গ শ্রেণী হিসেবে 3 শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
মোট সংখ্যা 15,000 কতজন, আমার কাছে সঠিক সংখ্যাটা মনে 15,000 কতজন হবে শহীদ সহ। তো এই তালিকা এই বিভিন্নভাবে যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় তো সংখ্যা তো বাড়বেই। আমার মনে হয় আমাদের প্রধান তদন্তকারী কর্মকর্তা বা চিফ প্রসিকিউটর আইসিটি কোর্টের কালকে সে বিষয়ে কথা বলেছেন। বুঝতে পারেন? তাদের মধ্যে এর বিপরীত চিত্র আছে। মারাই যায়নি অথচ মামলা হয়েছে। আমরা আজকে একটা রিপোর্ট একটা বিডি নিউজে বের হয়েছে, সেটা হচ্ছে যে যে হত্যা করা হয়েছে বলা হচ্ছে সে সৌদি আরবে অবস্থান করছে। তার সাথে সাংবাদিক কথা বলেছেন, বলছে আমি তো বাদীকেও চিনি না, আপনার যে মারা গেছে তাকেও চিনি না, কারণ আমি তো সৌদি আরবে চলে আসছি। যে মামলা যে আছেন এই যে বেচারা বাদীগুলো, যারা বাদী হচ্ছে তাদের তো আগে খুঁজে পাচ্ছে না। এগুলা এই জিনিসগুলো ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্টের সময় অভিযোগের ভিত্তিতে অনেক ক্ষেত্রে এই তালিকাগুলো করা হয়েছে। তো তারাও বেশি তদন্ত করার সুযোগ হয়তো তখন পায়নি।